সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ইউএনওর অপসারণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধনে হামলা। অভিযুক্তদের দাবি, আন্দোলনকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। ফেনীতে ছেলেদের অপরাধের সাজা হিসেবে 2 মাকে নাকে খত দিয়ে হেনস্থা। ইউনিয়ন বিএনপি নেতা দেলোয়ারের বিরুদ্ধে আরও অপকর্মের অভিযোগ। জেলা জুড়ে ক্ষোভ। আমার আম্মারে নিয়ে যাইতে, আমার আম্মা গেছে, আমার আম্মা যাওয়ার পর আমার আম্মারে ওরা বিভিন্ন ভাবে করছে, মাটির ভিতরে নাইকো টানাছে। ওরা তো অনেক মারা মারছে, ওইটা না করে এরকম বিচার না করে আমার বোনকে নাইকো টানাছে। কুয়েটে কাটেনি অচলাবস্থা। শিক্ষকদের কর্মবিরতিতে শুরু হয়নি একাডেমিক কার্যক্রম। লাঞ্ছিতের ঘটনায় বিচার দাবি। পাঁচ মাসের মজুরির দাবিতে সিলেটে চা শ্রমিকদের আন্দোলন। প্রায় 2 ঘন্টা বন্ধ গুরুত্বপূর্ণ সড়ক। যানজটে তীব্র ভোগান্তি। 5 মাস ধরে আমরা চা শ্রমিকরা অনাহারে আছি। মালিক পক্ষ থেকে কোনোভাবে আমাদের বেতন, বোনাস বা রেশন দিচ্ছে না। রেশন নাই, পানি নাই, আমাদের রোজ করে নাই, আমরা তো কাজ করতে পারি না। কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা, বাড়ছে রোগ ব্যাধি। দেশীয় জাতের বৃক্ষরোপণের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ষোলদা নদীর ভাঙন, বিলীনের পথে সরাবাড়ি চিথলিয়া সড়ক। ভোগান্তিতে 10 গ্রামের মানুষ। দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতর পড়ে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজন যাতায়াতের খুব সমস্যা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, ইউএনওর মদদে বিএনপির কিছু নেতাকর্মী কর্মসূচিতে হামলা চালায়। যদিও অভিযুক্তদের দাবি, আন্দোলনকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তারা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ইউএনওর অপসারণ দাবিতে সচেতন উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বোয়াল চত্বরে মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে যাওয়ার পথে হামলা হয় বিক্ষোভকারীদের ওপর। আন্দোলনকারীদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান অযোগ্য, অদক্ষ ও অনিয়ম দুর্নীতিতে জড়িত। কর্মসূচিতে হামলার জন্য বিএনপির কিছু নেতাকর্মীকে দায়ী করেন তারা। ইউএনওর মদদেই ব্যক্তি স্বার্থে তারা হামলা করেছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। ইউনূস সাহেবের টাকা বন্টন করছে তাদেরকে কিছু সন্ত্রাসীকে গতকালকে রাত্রে, তারা আমাদের উপরে হঠাৎ আক্রমণ করে। বিএনপির সবাইকে আমরা দোষারোপ করছি না, এখানে মুষ্টিময় 2-3 জন লোক তার বিএনপির নাম ব্যবহার করতেছে যাতে আমাদেরকে প্রতিহত করা যায়। তার ব্যক্তি লাভের জন্য তারা আমাদেরকে আন্দোলনে বাধাগ্রস্ত করছে। হামলার পর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অভিযুক্তদের দাবি, আন্দোলনকারীরা আওয়ামী লীগের দোসর। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিক্ষোভ কর্মসূচির আয়োজন বলেও দাবি তাদের। একজন প্রশাসনের বিরুদ্ধে আমরা তো এলাকার ছেলেপেলে, আমরা তো জানি ইউএনও সাহেব কি তা করে। আমরা জিজ্ঞেস করতেছি যে ভাই, আপনারা আসতেছে আমার বন্ধু কেন হয়েছে, পক্ষে বিপক্ষে যাই হয়েছে, আপনারা এখন আর এখানে গিয়ে আবার আরেকটা আমার বন্ধুর দরকার, এমনিতে গেলে ঘুরে আসেন, এভাবে আমরা বলতেছি। অন্যদিকে ইউএনও মফিজুর রহমানের দাবি, এলাকাবাসী বিক্ষোভকারীদের প্রতিহতের চেষ্টা করেছে। কিছু লোক আমার বিরুদ্ধে মানববন্ধন করছে, আবার এলাকাবাসী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এলাকাবাসী আবার তারা আমি যেন থাকি সেই জন্য মানববন্ধন করছে। শুনেছি যে কিছু ভিত্তিহীন অভিযোগ তারা যেটা করেছে সেটা এলাকাবাসী সেটা মেনে নিতে পারছে না। হামলার ঘটনায় আন্দোলনকারী 4 শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ।
ঠিকাদার নিয়োগ না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরকারি কোয়ার্টার সংস্কারের অভিযোগ উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলার ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে। হাজিরা ভিত্তিতে লাগিয়েছেন শ্রমিক, পরিশোধ করছেন মজুরি। জেলা প্রশাসক জানিয়েছেন তদন্ত করে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। চলছে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের অফিসার্স কোয়ার্টারের সংস্কার কাজ। গেল 2 মাস ধরে 4টি কোয়ার্টার বাসযোগ্য করার কাজ করছে শ্রমিকরা। অভিযোগ আছে প্রায় 30 লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলী নিজেই। শ্রমিকরা জানান দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করছেন তারা। ইউএনও ও প্রকৌশলীর পক্ষে দেখাশোনা করছেন প্রশান্ত নামে হেড মিস্ত্রি। প্রশান্ত ধরে কাজ সার পয়সা দেয়, ইঞ্জিনিয়ার সার পয়সা দেয়, টাকা পয়সা ঠিক মতন দেয়। কাঠ পাল্টাপাল্টি করতেছি, আবার নতুনও করতেছি। এগুলো আমার ইঞ্জিনিয়ার স্যারের সাথে মানে ওনাদের সাথে ওনারা আমাকে বেতন দেয়। ইউএনও এবং উপজেলা ইঞ্জিনিয়ার দুজনের সাথে আপনার চুক্তি ওইভাবে চুক্তি না, কিন্তু কাজ এরা করতে বলতেছে, করতেছি। তারপরে দেখি শেষমেশ কি হচ্ছে। পেমেন্ট কিভাবে দিচ্ছে? পেমেন্ট তো খরাই তো নেই আমরা। কার কাছে? স্যারদের কাছে নেই। উপজেলা ইঞ্জিনিয়ার দেয় না, ইউএনও দেয়? ইঞ্জিনিয়ার স্যারই দেয়। কোয়ার্টারের সংস্কার কাজের ভিডিও চিত্র ধারণ করার সময় সাংবাদিকদের দেখে সটকে পড়েন উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম। শ্রমিকদের কথার সত্যতা জানতে উপজেলা প্রকৌশলীর দপ্তরে যমুনা টেলিভিশন, সেখানেও পাওয়া যায়নি প্রকৌশলীকে। এলজিইডির হিসাবরক্ষকও জানান সংস্কার কাজে নিয়োগ হয়নি কোনো ঠিকাদার কিংবা সুপারভাইজার। ওটা তো ইঞ্জিনিয়ার স্যার নিতে থাকে, ইঞ্জিনিয়ার স্যার ইঞ্জিনিয়ার স্যার ওনারাই দেখতে কি গেলে কয় এর মাধ্যমে করা আর একটু না পিআইসি ওই আর কি যেভাবে করতে তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে করেন গরিমসি। যেহেতু উপজেলা পরিষদের ভিতরে কম্পাউন্ডের মধ্যে কাজ, অফিসাররা এখানে থাকে, সেই অফিসারদের যে যারা যেভাবে তারা যেগুলো কাজগুলো চাচ্ছে সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য এটা আছে। এটা আরক্ষীর মাধ্যমে, ঠিকাদারের মাধ্যমে হচ্ছে। কোন প্রতিষ্ঠানকে কাজ দিবেন সেটার নাম একটু বলেন। আমি যাদের কাছে গেছি এটা ফাইল দেখে না দেখে তো আমি বলতে পারবো না। ঠিক আছে, আমরা ফাইল দেখে পরবর্তীতে আপনাকে পরবর্তী। সরকারি বিধি অনুযায়ী কাজ না করা শাস্তিযোগ্য অপরাধ বলে জানান জেলা প্রশাসক। ঘটনা অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। সরকারি কোনো কর্মকর্তা এরকম ব্যবসার সাথে জড়িত হতে পারেন না। প্রত্যেকটা কাজেরই ধারা নিয়ম অনুসারে কাজ করার কথা। আমি বিষয়টা দেখব যে আসলে কি ঘটেছে। এছাড়াও প্রাক্কলন অনুযায়ী কাজ না করারও অভিযোগ রয়েছে ইউএনও ও প্রকৌশলীর বিরুদ্ধে। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। 2 ছেলের মুরগি ও কবুতর চুরির অপবাদে জনসম্মুখে নাকে খত দেওয়ানো হয়েছে 2 মাকে। ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে ঘটে এমন অমানবিক ঘটনা। এরই মধ্যে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। পুলিশ জানিয়েছে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকা গেল বৃহস্পতিবার এইভাবে 2 মাকে হেনস্থা করার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায় মুরগি ও কবুতর চুরির অভিযোগ ওঠে এলাকার 2 ছেলের বিরুদ্ধে। এরপর মালিক জাহাঙ্গীর আশপাশের এলাকা থেকে জড়ো করে মানুষজনকে। সালিশি বৈঠকে 2 ছেলের মায়েদের নাকে খত দেওয়ার সিদ্ধান্ত জানায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন। ভিডিওতে লাঠি হাতে শাস্তি বাস্তবায়ন করতেও দেখা যায় দেলোয়ারকে। ডাকেনি চেয়ারম্যানে আমারে লাড়ি একটা দিয়ে গুতাইছে, সিনা বেয়াই বুক বেয়াই গুতাই, এবারে আমি বহুত অপমান করছি। আমি যে সময় নায়ক টানছি সে সময় এলাকাবাসীর সামনে আমি হারিনু 1 বোতল বিষকে আমি জীবন শেষ করে গেলাম। ছেলের অপরাধের জন্য মায়ের উপর এভাবে নির্যাতনের কঠোর সাজা চায় সন্তানেরা। শুধু এমন ঘটনায় নয়, দেলোয়ারের বিরুদ্ধে এলাকায় আছে আরো অপকর্মের অভিযোগও। আমি ওর বিপরীত গেছি, আমাকে ওরা চোর বানাই দিয়েছে, বলতেছে চোরের ভাই চোর। আমার আম্মারে ওরা বিভিন্ন ভাবে করছে, তারপর মাটির ভিতরে নাইকো টানাইছে। কারণ দোস্ত আর আমার আম্মু না, আমারও না। অপরাধ করছে আমার ভাই যে, এখন আমার মারে কেন এরা 10 গ্রামের সামনে বিচার সবাই মিলে এলাকার সামনে আমার মাকে কেন নাইকো টানাইছে। শত শত মানুষের সামনে নাইকো টানান বা
কানে ধরেন, এটা উচিত হয় না। বেলু ধরেন এলাকায় অবৈধ দখলদারি, মানে মানুষের জায়গা দখলদারি, তারপরে দেলু দুজন বাইফুত আছে রিসেল, সেই এবার ব্যবসা করে। প্রকাশ্যে এভাবে নির্যাতনের পর দেলোয়ার হোসেনের দাবি, পরিবেশ পরিস্থিতির কারণে এমনটা করেছেন তিনি। আমিও জানি এটা মানবীয় লঙ্ঘনের অংশ বিশেষ, কিন্তু পরিবেশ পরিস্থিতি তখন এমন ভাবে উচ্চতা আমরা এদেরকে বাঁচানোর তাগিদে এই জিনিসটা করছি। আইনজীবীরা বলছেন জনসম্মুখে এমন নির্যাতন অপরাধ। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ 4 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সকাল 11টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় আসিয়াকে চিকিৎসা দেয়া ঢাকা মেডিকেলের চিকিৎসক ডাক্তার শাহরিয়ার, নার্স বনানী পারভিন ও জলি পারভিন এবং প্রতিবেশী জোহরা খাতুন সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত এই মামলায় 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে 5 মে। এর আগে গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় আসিয়া। পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ মারা যায় শিশুটি। এ ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে মামলা করেন। নতুন ভিসি নিয়োগের পরও কুয়েটে কাটেনি অচলাবস্থা। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য দফায় দফায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংকট নিরসনে আলোচনা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো ক্যাম্পাস জুড়েই নীরবতা, শ্রেণীকক্ষ, ল্যাব সবই ফাঁকা। বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল 8টা থেকে একাডেমিক কাজ শুরুর কথা থাকলেও ক্লাসে আসেননি শিক্ষকরা। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচার দাবিতে প্রতিবাদ জানিয়েছেন তারা। জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, তাদের পেছনে আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। বিচার প্রক্রিয়া যেহেতু একটা লং প্রসেস, এই জন্য আমরা চাই যে শিক্ষা কার্যক্রমের চলার পাশাপাশি আমাদের বিচার প্রক্রিয়াও চলতে থাকুক। পরীক্ষা হওয়ার কথা ছিল 8 তারিখ থেকে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে এটা আবার ডিলে হবে। আমরা প্রায় 3 মাসের মতো পিছিয়ে গেছি। যত এক্সাম পিছাবে তত তো আমাদের আর কি কোর্স কমপ্লিট করতে টাইম লাগবে, সো আমাদের একটা সেশন জট চলে আসতে পারছে। দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য দফায় দফায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংকট নিরসনে আলোচনা চলছে বলে জানান রেজিস্ট্রার। এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি, এবং আশা করি যে আমরা চেষ্টা চালাচ্ছেন যে 2-1 দিনের মধ্যে আমরা কীভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায়। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম। পরবর্তীতে উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলীকে। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের বিভিন্ন স্থানে নার্স এবং মিডওয়াইফ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি প্রদানের দাবি জানান তারা। ঠাকুরগাঁও বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়াও চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও রাজবাড়ীতে একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সিলেটে 5 মাসের বকেয়া মজুরির দাবিতে 2 ঘণ্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেছে চা বাগানের শ্রমিকরা। এ সময় চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। 2 ঘণ্টা পর প্রশাসনের দাবি আদায়ের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
সকাল থেকে চা বাগানগুলোতে অবস্থান নেন শ্রমিকরা। পাওনা আদায়ের দাবিতে মালনীছড়া চা বাগান থেকে শুরু হয় মিছিল। পরে সিলেটের বিমানবন্দর সড়কে অবস্থান নেন তারা। শ্রমিকরা বলছেন টানা 5 মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। বারবার আশ্বাসের পরও বকেয়া বেতন পরিশোধ করেনি মালিক পক্ষ। দাবি পূরণ না হওয়ায় এমন কর্মসূচি। 5 মাস ধরে আমরা চা শ্রমিকরা অনাহারে আছি। মালিক পক্ষ থেকে কোনোভাবে আমাদের বেতন, বোনাস বা রেশন দিচ্ছে না। এর জন্য আমাদের খুব কষ্টে আছে। আমরা চা শ্রমিকের চা বাগানে কাজ করি, কিন্তু বাইরে কোনো কাজ পাচ্ছি না। আমাদের তলব নাই, রেশন নাই, খানি নাই, আমাদের রোজ করে নাই, আমরা তো কাজ করতে পারি না, ঘরে বই আমরা খানির অনেক কষ্ট। বাগান কর্তৃপক্ষের সাফাই, কৃষি ব্যাংকের ঋণ না পাওয়ায় আটকে আছে শ্রমিকের মজুরি। কৃষি ব্যাংকে লোন পরিশোধ হয় নাই আমাদের, আগের পাওনা রয়েছে, যার জন্য তারা দিচ্ছে না লোন। আর চা বাগান চলে কৃষি ব্যাংকের লোন। তারা বললো যে না, একটা কিস্তি পরিশোধ করছি আমরা, কোম্পানি পরিশোধ করছে প্রায় 46 লাখ। এরপর তারা নিয়ে বিক্রয় করতেছে। এদিকে সড়ক অবরোধে বিপাকে পড়েন বিমান যাত্রী সহ সড়কে চলাচলকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। 2 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা। ফ্রেন্ডের একটা ইন্টারভিউ, আমি ওরা নিয়ে যাইতে হবে অনেক দূরে, কিন্তু আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট হয়েছে এইখানে। এটা তো আমরাও একমত, কিন্তু এই যে সাধারণ যাত্রী আমরা যারা আছি, আমরা তো বাগানের সাথে সম্পৃক্ত না, আমাদের তো ভোগান্তি হওয়ার, আমরা ব্যাংকিং করবো। 1 ঘন্টার উপরে এখানে খারাপ আছি। ছোট ছোট বাচ্চা নিয়ে বাচ্চারা কর্মে অশান্তি করতেছে। একজন প্রতিনিধির কথা বলা হয়েছে জেলা প্রশাসন থেকে, 7 জন প্রতিনিধি সদর টিউনের কার্যালয়ে যাবেন এবং তাদের সাথে বসে তাদের দাবি দেওয়া উপস্থাপন করবেন। সেই অনুযায়ী সরকারিভাবে যেটা করার সম্ভব সেটা করবে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে রংপুরে মহাসমাবেশ ও পদযাত্রা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এ বিষয়ে আরও জানবো আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নানের কাছ থেকে। মাঝার, পদযাত্রা কি শুরু হয়েছে এবং সেখানকার আন্দোলনকারীরা কি বলছেন? আন্দোলনকারীদের কথা তো একেবারে স্পষ্ট এবং তাদের অবস্থানও স্পষ্ট। তারা যেটি চান যে এই সরকারের আমলেই যেন তিস্তা মহাপরিকল্পনার কাজটি শুরু হয়, এবং সেই জন্য যে গণপদযাত্রাটি এখন অবধি শুরু হয়নি। যে প্রধান অতিথি যিনি জনাব মির্জা আব্বাস, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এখন বক্তব্য রাখছেন। তবে তার আগে আমরা যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে হাজার হাজার মানুষ এই শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে এই বক্তব্যের পরেই তারা গণপদযাত্রাটি করবেন এবং গণপদযাত্রাটি রংপুর মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে, জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে। একটা বিষয় এখানে স্পষ্ট হয়েছে, যারা এখানে এসেছেন তাদের দাবি হচ্ছে এটা, এই সরকারের আমলেই যদি তিস্তা মহাপরিকল্পনার কাজটি শুরু না হয় তাহলে সেটি ঝুলে যাবে। এ ধরনের আশঙ্কা কিন্তু যারা আয়োজক এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন। আমরা একটু মির্জা আব্বাস বক্তব্য দিচ্ছে, আমরা একটু তার বক্তব্য শোনাতে চাই। একটি আয়োজন, একটি আন্দোলন আমি অন্তত কখনো দেখি নাই। আমি বিএনপি জন্মলগ্ন থেকে বিএনপির সঙ্গে আছি, বহু আন্দোলন আমি করেছি, কিন্তু একক আন্দোলন দাঁড় করানো ঢাকা শহরে আমি করেছি এক সময়, দূরে যেটা করেছিলাম করি, এটা অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয়, একটি অহিংস প্রতিবাদ, একটি অহিংস দাবি সারা বিশ্বের সামনে আজকে তুলে ধরেছে। আমি বিশ্বাস করি পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে। দুলু কথাটা বলেছে, রংপুরের মানুষ অত্যন্ত আনন্দ দিন কাটাতে এক সময় তিস্তা নদীর দিকে। আমি একটি গল্প দিয়ে আপনাদের সামনে মাঝদের গল্প বলছি, বহুদিন আগের কথা বলছি, বহু আগের কথা। তো আনন্দ দিন কাটাতে এক সময় তিস্তা নদীর দিকে। আমি একটি গল্প দিয়ে আপনাদের সামনে মাঝদের গল্প বলছি, বহুদিন আগের কথা বলছি, বহু আগের কথা। তখন জার্মান গণনা জার্মানির আপনার যেমন তিস্তা নদী আছে না, এই তিস্তা নদীর মতোই জার্মান এক নদী আছে, তার নাম হলো রাইন নদী। রাইন, মনে রাখবেন নদীর নাম হলো রাইন নদী। এই রাইন নদীর উৎপত্তি জার্মানিতে, কিন্তু এই নদী
মির্জা আব্বাস যেটি বলছিলেন যে ভারতই হচ্ছে একমাত্র দেশ যে দেশটি হচ্ছে যে পানিকে অর্থাৎ নদীকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং তারা সমরাস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং তিনি অভিযোগ করেছেন যে শেখ হাসিনার আমলে চামচাগিরি করার কারণে ভারতের যে তিস্তার যে পানি যে চুক্তি আছে সেই চুক্তিটি বাস্তবায়ন হয়নি। তার আশা যে এখন এই তিস্তার চুক্তি বাস্তবায়ন হবে এবং এর মাধ্যমে রংপুর অঞ্চলের যে 2 কোটি মানুষের যে জীবন রেখা যে তিস্তা উজ্জীবিত হয়ে উঠবে এবং যারা মানুষ আছেন ভুক্তভোগী মানুষ আছেন তারা তাদের নিজেদের মতো করে জীবন পরিচালনা করবার সুযোগ পাবেন। একই সাথে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করবারও দাবি করেছেন। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নোয়াখালীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ হয়েছে। ভোর 6টা থেকে 1.5 ঘন্টা মাইজদি রেল স্টেশনে অবস্থান নেন সর্বস্তরের জনগণের ব্যানারে ছাত্র জনতা। তারা অবরোধ করেন ঢাকাগামী উপকূল এক্সপ্রেস। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় আন্দোলনকারীরা জানান 2023 সালে নোয়াখালী ঢাকা রুটে সুবর্ণচর এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেন বরাদ্দ দেয়া হলেও এখনও চালু হয়নি। পরে দাবি আদায়ে 10 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। পিরোজপুর পৌরসভার বেশিরভাগ রাস্তারই বেহাল দশা। খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ নিত্যসঙ্গী। বরাদ্দ পেলে সড়কগুলো সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। দীর্ঘদিন ধরে সংস্কার নেই, তাই খানাখন্দে ভরা বেশিরভাগ সড়কই। দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী পিরোজপুর পৌরবাসীর। অথচ প্রথম শ্রেণীর পৌরসভা পিরোজপুর, তবে যোগাযোগ উন্নয়নে পিছিয়ে। বেশিরভাগ ওয়ার্ডের সড়কই এখন বেহাল। কোনোটির উঠে গেছে পিচ, কোনোটির বা নেই ইট, ভরা ছোট বড় গর্তেও। তাই চলতে চায় না যানবাহন। বর্ষায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। ধুলাবালির জন্য দেখা যায় বাসা বাড়িতে থাকা যায় না, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করা যায় না, দোকান দিনের বেলায় বন্ধ রাখতে হয় ধুলাবালির জন্য। এরপরে রিক্সা যানবাহন আসতে চায় না রাস্তায় এবং আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা গাড়ি পাই না, আমাকে হাঁটতে হয়, আমাকে অনেক কষ্ট হয়। অনেক সময় আমরা হাঁটতে আগাইতে পারি না, লোক পাই না, একা একা খুব অসুবিধা হয়। ভাঙ্গাচোরা রাস্তায় অনেক অসুবিধা হয়। বৃষ্টির সময় রাস্তা কাদা, তারপরে গরমের সময় ধুলাবালির জন্য যাতায়াত করতে অনেক কষ্ট হয়। স্থানীয়রা জানান মাঝে মাঝে সড়ক মেরামত করা হলেও তা টেকে না বেশি দিন। সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তাদের। দাবি ভোগান্তির অবসানের। পৌরসভার তথ্য মতে 330 কিলোমিটার রাস্তার প্রায় 90 ভাগই বেহাল। পর্যাপ্ত বাজেট না থাকায় মেরামত করা যাচ্ছে না বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। মানুষ কাঁচা রাস্তা হাঁটা চলা করে, এটা একটা আমাদের পৌরবাসীর জন্য বড় ধরনের একটা দুর্ভোগ এবং আমাদের একটা খুবই লজ্জাজনক বিষয়। এখানে কোনো প্রজেক্ট, আমরা গত 5-7 বছর আগে একটা প্রজেক্ট পেয়েছিলাম সিটিআইপি, সেখানে রাস্তা হয়েছে, রাস্তা হচ্ছে অবকাঠামো বেশি হয়েছে, সাইকেলটা কিন্তু উচিত ছিল তখন রাস্তাগুলো বেশ ঠিক নজর দেওয়া। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর। প্রথম শ্রেণী করা হয় 1990 সালে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার প্রতিবাদে এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাধারণ ছাত্র জনতা ও সচেতন নাগরিকবৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় নগরীর সাহেব কোয়ার্টার শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান মানববন্ধনকারীরা। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। জেলা প্রশাসক জানান উচ্ছেদে বাধা দানকারীদের বৈধ কোনো কাগজপত্র নেই। এখানে মানুষ যে একটু কোথাও গিয়ে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে সেরকম একটা জায়গা নেই। সুতরাং আমরা চাই এই জায়গাটাকে একটু উন্মুক্ত রাখার জন্য, এখানে কোনো ধরনের জন্য অবকাঠামো স্থাপনার জন্য না হোক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমেই তাপমাত্রা বাড়ছে কুড়িগ্রামে, বাড়ছে নানা রোগ ব্যাধিও। সমস্যার সমাধানে এলাকার ধরন বুঝে দেশীয় জাতের বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। একসময় কুড়িগ্রামের এই মহাসড়কের দুধারেই ছিল আম, কাঁঠাল, অর্জুন, শিমুল, কদম সহ অসংখ্য দেশীয় জাতের গাছ। রাস্তা জুড়ে ছিল পাখিদের কলরব। তবে উন্নয়নের জাতাকলে সেসবের কিছুই আর অবশিষ্ট নেই।
ক্রমেই কমতে থাকা সবুজ আর জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা। এতে গ্রীষ্মকালের আগেই প্রখর তাপে অনেকের শরীরে দেখা দিচ্ছে নানান সমস্যা। বাড়ছে ডায়রিয়া, হিটস্ট্রোক সহ নানা ধরনের চর্মরোগ। বাচ্চা ছোঁয়া পর অসুখ ছাড়ে না, মুরগি হাঁস হোক মরি যাবাইছে। কাম করতে পারি না, 1 ঘন্টা পর আবার বিশ্রাম নেওয়া লাগে, রোদে কাম করতে এবার পানি পিপাসা লাগে। এখন গাছগাছরা নাই, এখন তো তাপ বেশি এসে। পরিবেশের যে একটা ভারসাম্য সেটাও ছিল, কিন্তু ইদানিং এই যে এখন তো কোনো গাছ নাই, মানুষ বসবে কোথায়, আরাম করবে কোথায়? পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি অঞ্চলে 25 ভাগ বনভূমি থাকার কথা থাকলেও সেটি নেই কুড়িগ্রামে। যেখানে যতটুকু বৃক্ষরোপণ হচ্ছে সেখানেও লাভের হিসেব আগে আসছে বলে জানান সংশ্লিষ্টরা। নিজস্ব যেগুলো উদ্ভিদ বা প্রাণী আগে ছিল সেগুলোকে আবারও স্বস্থানে ফিরিয়ে আনতে হবে, এবং ফিরিয়ে আনতে পারলে আমরা এই জলবায়ুর যেটি ক্ষতিকর প্রভাব সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি। জলবায়ুর পরিবর্তন ও স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। এছাড়াও ক্লাইমেট চেঞ্জ ডিলিউশন বা জলবায়ু পরিবর্তনের বিভ্রম মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে বলে জানান সিভিল সার্জন। ক্লাইমেট চেঞ্জের কারণে মানসিক স্বাস্থ্যের উপরও কিন্তু প্রভাব বিস্তার করে। তো আমরা বিভিন্নভাবে এই সমস্যাগুলো আমরা প্রতিরোধটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির বৃক্ষ উৎপাদন ও রোপণ করার উপর জোর দিয়েছেন পরিবেশবিদরা। জারিন অর্নি, যমুনা নিউজ। কাল থেকে বাজারে আসছে সাতক্ষীরার আম। প্রথম ধাপে বাজারে উঠবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস সহ স্থানীয় জাতের আম। এরপর 20 মে হিমসাগর, 27 জুন ল্যাংড়া ও 5 জুন থেকে আম্রপালি আম বাজারজাত করা হবে। এদিকে গাছ থেকে আম ভাঙতে মুখিয়ে রয়েছেন জেলার আম চাষী ও ব্যবসায়ীরা। কৃষি বিভাগ জানিয়েছে, কেমিক্যাল মিশ্রিত আম যেন বাজারজাত না করা হয় সে বিষয়ে সতর্ক থাকবে প্রশাসন। নিয়মিত চলবে বাজার মনিটরিংও। এবছর জেলায় 400 কোটি টাকার আম বেচা বিক্রি হওয়ার আশা করছে কৃষি বিভাগ। মানসম্মত আম সারা বাংলাদেশের মানুষ যেন খেতে পারে, বিশ্বের মানুষ যেন খেতে পারে সে বিষয়ে আমাদের বাজার মনিটরিং আছে। তারপরেও আমরা কৃষকদেরকে সাথে যোগাযোগ রাখতেছি, তারা যেন সহজেই আমটা বাজারজাত করতে পারেন এবং এই আমটা বিশ্বব্যাপী যেন ছড়িয়ে যায় সে লক্ষ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হচ্ছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শৈলদা নদীর ভাঙন বাড়ছে। এতে সরাবাড়ি চিথলিয়া সড়ক বিলীনের পথে, ভোগান্তিতে 10টি গ্রামের মানুষ। দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছে এলাকাবাসী। শৈলদাহ নদীর রুদ্ররূপ। গেল 30 এপ্রিল এভাবেই ভেঙে যায় সরাবাড়ি চিথলিয়া সড়ক, বিলীন হয় 250 ফুট এলাকা। প্রতিনিয়ত ভাঙছে নদী পার, বিলীন হচ্ছে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থাপনা। সরাবাড়ি চিথলিয়া সড়কটি ভেঙে যাওয়ার পর থেকে ব্যাহত চলাচল। বিপাকে তারাইল, জামাইবাজার, লেবুতলা সহ অন্তত 10 গ্রামের মানুষ। রাস্তাটা সহ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজন যাতায়াতের খুব সমস্যা। হঠাৎ করে দেখি যে একটু ভাটা ধরছে, দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতর পড়ে গেছে। গ্রামীণ এই সড়কটি ধরেই শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলা সদরে যাতায়াত স্থানীয়দের। এখন ঘুরতে হচ্ছে কয়েক কিলোমিটার বাড়তি পথ। পণ্য পরিবহনে বাড়ছে খরচ। ঘর ভাঙতে আর চাইরাত আছে জায়গা, ঘর তো ভেঙে যেতে পারে 2-1 দিনের মধ্যেই। যাতায়াত সমস্যা হইতেছে, আসা যাওয়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া। ভাঙন কবলিত সড়ক ও এলাকা পরিদর্শন করেছে প্রশাসনের কর্মকর্তারা। দ্রুত সড়ক মেরামতের আশ্বাস দিয়েছেন তারা। আমরা যদি বরাদ্দ পাই জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। আর নদী ভাঙনের ফলে যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য নিজস্ব জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেব। নদী তীরবর্তী জনপদে বাড়ছে ভাঙন আতঙ্ক। অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছেন। রাকিব সরকার, যমুনা নিউজ।